সুপ্রিয় শিক্ষার্থী, ফিনান্স ব্যাংকিং ও বিমা এর 10ম লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আচ্ছা, তো এবার আমরা বিমা নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা ব্যাংকিং নিয়ে পড়লাম, মানে এতদিন আমরা ব্যাংকিং নিয়ে আলোচনা করলাম, আজকে আমরা বিমা নিয়ে আলোচনা করব। বিমার ইংরেজি নাম হলো ইন্স্যুরেন্স। আচ্ছা, এটা তোমরা জানো, বলতেছো ভাই আবার কেন বলতেছে? আচ্ছা, সমস্যা নেই। তো এখন হলো আমরা বিমা নিয়ে আলোচনা করব। তো বিমার যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা একটু খুঁটিনাটি আলোচনা করব। আচ্ছা, যাওয়ার আগে আমি স্ক্রিনটা শুরু করার আগে তোমাদের কাছে একটু শুনতে চাই। আচ্ছা, তোমরা তো বলতে পারবে না, বাট ভিডিওটা পজ করবো আমি কোশ্চেনটা করার পর, যে আসলে বিমা বলতে কী বুঝো? ওকে ফাইন, তোমরা পজ করছো। এখন হলো যে আসলে বিমা কী, অলরেডি তোমরা মনে মনে অ্যান্সার দিছো। এবার আমরা দেখি আসলে বিমাটা কী আসলে। আচ্ছা, তো আজকে আমরা 10ম অধ্যায়ের বিমার মৌলিক ধারণার যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা আছে সেটা হলো যে বিমার সংজ্ঞা কী, এর গুরুত্ব কী এবং এর ইতিহাসটা ছোটোখাটোভাবে আমরা একটু আলোচনা করে নেব। তারপর হলো ঝুঁকি বলতে কী বোঝায়, ঝুঁকির প্রকারভেদ কী, বিমার যে মূল নীতিগুলো আছে সেই নীতিগুলো কী, তারপর বিমা চুক্তি এর বৈশিষ্ট্য এবং প্রকৃতিটা কী, তারপর বিমা চুক্তির শ্রেণীবিভাগ, বিমা ব্যবসা বাংলাদেশের প্রেক্ষিতে কেমন। তোমরা হয়তো ভাবতেছো ভাই আজকে তো টপিক অনেকগুলা, আর কিছুই না, এই লেকচারের টপিক যে অনেকগুলা এগুলো অলরেডি তোমরা জানো, আর এগুলো তোমাদের বেসিকও আছে। আমি জাস্ট তোমাদের একটু দেখা দিতে চাই যে কীভাবে তোমরা ইজিলি মনে রাখবা, ঠিক আছে? তারপর আমরা তাহলে শুরু করি আমাদের প্রথম টপিকটা দিয়ে। প্রথম টপিকটা হলো বিমার সংজ্ঞা, গুরুত্ব ও ইতিহাস। আচ্ছা, তো সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। বিমা হলো দুটি পক্ষের মধ্যে, কয়টি পক্ষ থাকবে? দুটি পক্ষের মধ্যে একটি চুক্তি যার এক পক্ষ তার সম্ভাব্য ঝুঁকি গ্রহণ করার জন্য অন্য পক্ষকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে এবং অপর পক্ষ উক্ত অর্থের বিনিময়ে ঝুঁকি গ্রহণ করে। আচ্ছা, তোমাদের কাছে হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ এত কমপ্লিকেটেড কেন? আমি সহজভাবে বলি, তুমি এ, আমি বি, তোমার একটা প্রোডাক্ট আছে, তুমি এটা যদি ক্ষতি হয়ে যায় তাহলে কি এই প্রোডাক্টের যে ক্ষতিটা হয়েছে ওই পরিমাণ টাকা তোমার দরকার। তো এই জন্য তুমি আমাকে কী দিচ্ছ? একটা প্রিমিয়াম দিচ্ছ, যেটাকে আমরা বিমা প্রিমিয়াম বলি, প্রিমিয়াম দিচ্ছ, ঠিক আছে? তোমার কাছ থেকে আমি প্রতি মাসে প্রিমিয়াম নিচ্ছি। যদি তোমার এই যে পণ্যটা বা এই যে সম্পদটা এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটার মূল্যটা আমি তোমাকে পরিশোধ করব। এটাই হলো বিমা। এই যে তোমার আমার মধ্যে একটা চুক্তি হলো সেটা হলো বিমা। তোমার কাছ থেকে আমি কী নিচ্ছি? বিমা প্রিমিয়াম নিচ্ছি। কেন? কারণ তোমার ক্ষতিটা হবে, যদি ক্ষতিটা হয় তাহলে সেই টাকাটা কি আমি তোমাকে পে করে দেব। আই গেস তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তারপর এক কথায় স্পষ্ট করে বললে বিমা মানে অন্য ঝুঁকি নিজের ঘাড়ে নেওয়া। এই যে তোমার ঝুঁকিটা আমি কি নিজের ঘাড়ে নিছি, ঝুঁকির ভার গ্রহণ করাই হলো বিমার ব্যবসার মূল বিষয়। বিমার গুরুত্ব, বিমার মাধ্যমে মানুষ ব্যক্তিক ব্যবসায়িক ঝুঁকি হ্রাস করতে পারে। তো এই যে আমি যদি এইরকম একটা প্রিমিয়াম দেওয়ার মাধ্যমে আমার যে ঝুঁকিটা সেটা যদি আমি হ্রাস করতে পারি তাহলে কি আমার জন্য ভালো না? অবশ্যই আমার জন্য ভালো। কারণ কি আমি নিশ্চিন্ত থাকতে পারলাম যে ভাই থাক, যাক, আমি যেহেতু বিমা করছি তাহলে কি এটা যদি নষ্ট হয় তাহলে কি আমি টাকাটা ব্যাক পাবো বা এটা রিফান্ড পাবো আমি। এই হলো বিমার কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যেটা আছে সেটা হলো বিমার সংজ্ঞা, আমরা এটাই পড়তেছিলাম। এবার আসুন এটার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। এখানে 4টা গুরুত্ব আছে। কি কি? প্রথমে আছে ব্যক্তি পর্যায়ে বিমার ভূমিকা। আচ্ছা, জীবন বিমার নাম তোমরা শুনেছো। এখন যদি মনে করো আমার জীবন বিমা বা ধরো তোমাদেরই কারো একটা আমি বিমা করলাম, ঠিক আছে? তুমি একজন বিমা করলা যে তুমি যদি অ্যাক্সিডেন্ট করো তাহলে ওই বিমারটা কি, তুমি যদি অ্যাক্সিডেন্ট করো তাহলে কি তুমি এর বিপরীতে একটা বিমা করে রাখছো যে অ্যাক্সিডেন্ট বিমা। এখন যদি তুমি বিমা করে থাকো, তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তোমার বিমা কোম্পানি কিন্তু কী দিবে? তোমাকে একটা অ্যামাউন্ট দিবে যেটা তোমার ক্ষতি হয়েছে বলতে কি তুমি হাসপাতালে ছিলা, হাসপাতালে থাকার মাধ্যমে তোমাকে কি যে একটা খরচ হয়েছে ওই খরচটা কি বিমা দিবে। তো তোমার দেখো আবার আরেকটা হয়, সেটা হলো কি পরিবারের কোনো সদস্য যদি মারা যায় এবং তার নামে বিমা করা থাকে তাহলে কি সেই টাকাটা বিমা কোম্পানি পরিবারকে প্রদান করবে।
এই জন্য বলা যায় কি ব্যক্তি পর্যায়ে বীমার ভূমিকা অপরিসীম। তারপর ব্যবসার ক্ষেত্রে বীমার গুরুত্ব, ওই যে আমি প্রথমে যেটা দেখাইলাম যে আমার একটা পণ্য ছিল, তোমার একটা পণ্য ছিল, সেটার উপরে তুমি বীমা করছো, তাই না? তো বীমা করার মাধ্যমে কি তুমি নিশ্চিন্তে ব্যবসা করতে পারতেছো। ফাইন, তুমি যখন নিশ্চিন্তে ব্যবসা করতে পারতেছো, নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারতেছো, তোমার ব্যবসা কি আরও সম্প্রসারণ হবে। ওকে, আচ্ছা। তারপর অর্থনৈতিক ক্ষেত্রে বীমার গুরুত্ব, যখন আমার বিজনেস জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে তখন কি অটোমেটিকলি আমার অর্থনৈতিক দিকটাও কি আরও সবল হয়ে উঠবে। তারপর সামাজিক ক্ষেত্রে বীমার ভূমিকা, এই যে আমি যে ব্যক্তি পর্যায়ে মানুষদের সুখে রাখতেছি, তাহলে কি আমার সমাজটাও কি আরও সুন্দর হয়ে যাবে। কারণ কি এই ব্যক্তিগুলো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যখন একত্রিত হয় তখন কি আমার সমাজটা তৈরি হয়। এখন সমাজের লোকরা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কি আমার সমাজটাও সুন্দর থাকবে। তো এই সকল ক্ষেত্রে যে ভূমিকা আছে বা গুরুত্ব আছে এগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপর 1983 সালে যেটা বলা আছে যে 1983 সালে রাষ্ট্রায়ত্ত বীমা কর্পোরেশনের পাশাপাশি বেসরকারিভাবে বীমা ব্যবসা অনুমতি দেওয়া হয়। তাহলে বেসরকারিভাবে কবে দেওয়া হয়? 1983 সালে। কিসের পাশাপাশি? রাষ্ট্রায়ত্ত বীমা কর্পোরেশন পাশাপাশি। বর্তমানে বাংলাদেশে প্রচুর বেসরকারি বীমা কোম্পানি চালু আছে। ইতিমধ্যে দেশে বীমা ব্যবসা জনপ্রিয় লাভজনক ব্যবসায় পরিণত হচ্ছে। আপনিও পেশা হিসেবে নিতে পারেন বীমা খাতকে। আচ্ছা, তারপর যেটা আছে একটা প্রশ্ন আছে। আচ্ছা, প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে নিচের কোনটি ঝুঁকির বিপরীতে আর্থিক প্রতিরক্ষার ব্যবস্থা? অফকোর্স আর্থিক প্রতিরক্ষার ব্যবস্থা কি? বীমা। আমরা এটা কি পড়েছি। ফাইন, তারপর দেখি আমাদের নেক্সট টপিক কি। নেক্সট টপিক হলো ঝুঁকি ও ঝুঁকি প্রকারভেদ। এখন কথা হলো ঝুঁকি কি? ঝুঁকি হলো হওয়া বা না হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলা হয়। এটা হলো কি একদম মানে মান্ধাতার আমলে যেটা আমরা বলি আর কি, ছোটোবেলার যে একটা যেটা আমরা শিখেছি সেটা কি হওয়া বা না হওয়ার সম্ভাবনাকে কী বলে? ঝুঁকি বলা হয়। আচ্ছা, এখানে আরও কিছু বলা আছে যে ব্যবসা বাণিজ্যে মানুষের জীবন চলার পথে প্রতিটি ক্ষেত্রে বিপদ আপদ, অনিশ্চয়তা, বিপর্যয় রয়েছে। এগুলো ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। আর এই অনিশ্চয়তা ঝুঁকি নিরসনের জন্যই বীমার উদ্ভব হয়েছে। এই যে হতে পারে নাও হতে পারে, এগুলোকে বলা হয় কি? ঝুঁকি। আর এই ঝুঁকি থেকে কি? এই ঝুঁকি থেকেই সৃষ্টি হয়েছে কি? বীমার উদ্ভব হয়েছে। ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে ঝুঁকিটা কি? হওয়া বা না হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। ফাইন, তারপর আছে বীমা ব্যবসার মূল উৎস হলো, বীমা ব্যবসাটা আসলে কীভাবে আসলো, এটার উৎসটা কি, এটা আমরা জেনে নেব। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন আমার, যে উৎস বলতে সাধারণত কী বুঝো? উৎস হলো কোনো কিছুর কি যেটা থেকে উদ্ভব হয়। তো দেখো, এখন আমরা যখন প্রথম দিকটা পড়তেছিলাম যে আসলে ব্যাংকিং ব্যবস্থা কীভাবে উদ্ভব হলো, তাই না? এই যে আস্তে আস্তে একজন লোক নিয়ে বসছিল, টাকা নিয়ে আসতেছে, টাকা জমা রাখতেছে, তারপর ভাবলো যে না একটা দোকান দেওয়া উচিত, সে একটা দোকান দিল। তারপর ভাবলো যে না আমার কয়েকজন কর্মচারী দরকার, কর্মচারী থেকে আস্তে আস্তে কি বাড়তে এই যে আজকে ব্যাংকিং ব্যবস্থা। তো সেইভাবেই বীমা কি ছোটোবেলা থেকে মানে বীমার ছোটোবেলা থেকে বীমা যখন ছোট ছিল এবং বীমা এখন বড় হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে, মডার্ন হয়ে গেছে। তো এটা কীভাবে হয়েছে এটা আমরা একটু দেখে আসি যে মূল উৎস হলো যে যখন অনিশ্চয়তা জনিত ঝুঁকি থাকে সেটা থেকে কি বীমা ব্যবসার মূল উৎস তো বীমা ব্যবসার উৎসের মধ্যে ওয়ান অফ দ্য ছিল কি অনিশ্চয়তা জনিত ঝুঁকি। তারপর হলো কোনো আর্থিক ক্ষতি সম্পর্কিত অনিশ্চয়তা, যে এই যে আমার আর্থিক ক্ষতি হতে পারে, এই অনিশ্চয়তা থেকে কি আমার এই বীমা ব্যবসার শুরু হয়েছে। তারপর পরিমাপযোগ্য ও নির্ধারণযোগ্য অনিশ্চয়তা, যে আমি নির্ধারণ করতে পারছি আমার এই পরিমাণ লস হইতে পারে, এই পরিমাণ লস আমার হয়েছে, এটাকে আমি পরিমাপ করতে পারতেছি না, আবার আমি নির্ধারণ করতেছি যে আমার এতগুলো প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এইগুলোর জন্য কি আমি আবার ভাইবেও নিছি যে আমার এইগুলো নষ্ট হতে পারে যদি আমি রেইনি সিজনে আমি একটা ট্রাক দিয়ে যাচ্ছে, ঠিক আছে, আমার পণ্যটা যাচ্ছে, হঠাৎ বৃষ্টি হলো, ট্রাকের উপরে পানি পড়লো, পণ্য নষ্ট হয়ে গেলো। এটা আমি গেস করলাম যে আজকে তো ওয়েদারে আবার বৃষ্টি হতে পারে। ঠিক আছে, তো এইগুলা কি আমি পূর্বে কি নির্ধারণ করে নিচ্ছি। তো এইগুলো কি এইগুলোর মাধ্যমে আমি চাচ্ছি যে না আমার যেন পণ্যটা যায় এবং আমার যেন কোনো ক্ষতি না হয়, আর যদি ক্ষতিও হয় যেন আমি ক্ষতিপূরণটা পাই। ঠিক আছে, ফাইন। তারপর যেটা আছে
তো সুতরাং সংক্ষেপে বলা যায় কোনো আর্থিক ক্ষতি সংক্রান্ত অনিশ্চয়তায় হচ্ছে ঝুঁকি। তার মানে কি, আমার যে আর্থিক ক্ষতি হতে পারে এগুলো, এই ধরনের অনিশ্চয়তা হলো কি ঝুঁকি। আর উৎসগুলো কি কি, যে আমার অনিশ্চয়তাজনিত ঝুঁকি, কোনো আর্থিক ক্ষতি সম্পর্কিত অনিশ্চয়তা, পরিমাপযোগ্য ও নির্ধারণযোগ্য অনিশ্চয়তা। আচ্ছা ফাইন। তারপরে যে টপিকটা আছে সেটা হলো ঝুঁকির শ্রেণী বিভাগ। ঝুঁকিকে দুইভাবে কি করা হয়েছে, শ্রেণী বিন্যাস করা হয়েছে। প্রথমটা হলো অবিমাযোগ্য ঝুঁকি, একটা হলো বিমাযোগ্য ঝুঁকি, আর একটা হলো অবিমাযোগ্য ঝুঁকি। এখন ধরো তুমি জানোই তুমি একটা কোম্পানি, তুমি একটা বিমাকারী কোম্পানি। আচ্ছা ফাইন, তুমি একজন বিমাকারী কোম্পানি, ঠিক আছে। এখন তুমি কী হয়েছে, এখন যেটা হয়েছে যে তুমি গেলা, একজন তোমার কাছে একজন আসছে তোমার কাছে যে ভাই আমি আমার এই বিল্ডিংটার বিমা করব, ঠিক আছে। এখন তুমি গেলা বিল্ডিংটার পর্যবেক্ষণ করতে, যাওয়ার পর দেখলা যে বিল্ডিংটা একটা টোক্কা দিলে বলতে কি মানে উইথিন 10 ডেজের মধ্যে এটা ভেঙে যেতে পারে। তুমি কি এটা বিমা করবা? অবশ্যই না। কারণ কি, এটা তো নিশ্চিত ভাই, এটা তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো আমি এমন ধরনের জিনিসের বিমা করব যেগুলো কি অ্যাটলিস্ট কিছু বছর স্টে করবে বা একটা ডিউরেবিলিটি আছে। তো এই জন্য বলা হচ্ছে অবিমাযোগ্য ঝুঁকি হলো এই ধরনের ঝুঁকি মোটামুটি নিশ্চিত, মানে এটা হবেই, এখানে ভূমিকম্প হইতেই পারে, হবেই। তাহলে ওইটাকে তুমি বিমা করতে যাবা কখনো? এটা কি তোমার নিজেরই ক্ষতি হচ্ছে না যে তুমি বিমা করলা, তারপর তোমার কি শুধু তুমি জানো এখানে নির্ঘাত লস, এখানে কি তুমি ইনভেস্ট করবা? অবশ্যই না। তাহলে যেগুলো কি একদম মোটামুটি নিশ্চিত সেগুলো কি অবিমাযোগ্য ঝুঁকি। আর বিমাযোগ্য ঝুঁকির মধ্যে যেটা পড়ে, যেগুলো কি ঝুঁকি নিরসনের জন্য বিমা করা যায়, তাকে বিমাযোগ্য ঝুঁকি বলে। আচ্ছা, এটাতে তোমরা কি করে, এটাতে তোমরা এখানে বিমা কোম্পানি কি করে, এখানে বিমা কোম্পানি পরিমাপ করে যে এটার মেয়াদকাল কত হতে পারে, এটার ডিউরেবিলিটি কত আছে, এটার রড চেক করে, এটার বিল্ডিং চেক করে, ঠিক আছে। তারপর দেখলো যে না, এটা অ্যাটলিস্ট 5 বছরের মধ্যে কিছু হবে না বা 5 বছর পরে কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে কি বিমা কোম্পানি কি করে, এই যে তোমার যে বিমাযোগ্য ঝুঁকি, যেগুলো কি হইতেও পারে নাও হইতে পারে, এগুলোকে বলা হয় কি বিমাযোগ্য ঝুঁকি বলা হয়, ঠিক আছে। তো এই বিমাযোগ্য ঝুঁকি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আদর্শিক ঝুঁকি, উত্তম আদর্শিক ঝুঁকি ও উপ আদর্শিক ঝুঁকি, ঠিক আছে। এবার আমরা একটু বিস্তারিত পড়ি যে আদর্শিক ঝুঁকি কী। আদর্শিক ঝুঁকি বলতে সাধারণত বোঝায় যে ঝুঁকি মানুষের স্বাভাবিক জীবনযাপনের সাথে সম্পর্কযুক্ত, মানে যে জিনিসটা কি আমাদের জীবনযাপনের সাথে সম্পর্কিত, সাধারণ জীবনযাপনের সাথে। তাহলে স্বাভাবিক জীবনযাপনের আদর্শিক মাত্রা 100 ধরে 25 পয়েন্টে যোগ বিয়োগ সীমা পর্যন্ত আদর্শিক ঝুঁকির ব্যাপ্তি নির্ধারণ করা হয়েছে। তার মানে যখন তোমার কি আদর্শিক ঝুঁকির যে ব্যাপ্তি, এটা কি 100 ধরে 25 পয়েন্ট যোগ বিয়োগ সীমা পর্যন্ত থাকে, তাহলে 25 পয়েন্ট যোগ বিয়োগের সীমা থাকে কোনটায়? আদর্শিক ঝুঁকিতে। আচ্ছা, তারপর দেওয়া আছে উত্তম আদর্শিক ঝুঁকি, যে বিষয়টি বা জিনিসটি বিমার আওতাভুক্ত সেটিকে বিমার বিষয়বস্তু বলে। ফাইন। এখন দেখো এখানে বলছে যে 75 পয়েন্টের নিচের মাত্রায় ঝুঁকি থাকলে তাকে উত্তম আদর্শিক ঝুঁকি বলা হয়। আমরা এটাকে কী পড়লাম, এটাকে আমরা দেখলাম যে আদর্শিক ঝুঁকি আর উত্তম আদর্শিক ঝুঁকি কি, যেটা কি 75 পয়েন্টের উপরে। ফাইন। তারপর উপ আদর্শিক হলো কি 125 থেকে 500 পর্যন্ত পয়েন্ট। তো এখানে কি এগুলো হলো একটা তোমার আদর্শিক মান, এই মানগুলো যখন এই রকম রেঞ্জের মধ্যে ভ্যারি করবে তখন এটা কি এক এক নাম হবে। যখন 25 হবে তখন আমার কি আদর্শিক, আর যখন 75 পয়েন্টের নিচে তখন কি উত্তম আদর্শিক, যখন আমার 125 থেকে 500 তখন কি উপ আদর্শিক। তোমরা খাতে এগুলো টুকে ফেলো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো আশা করি তোমরা আদর্শিক, উত্তম আদর্শিক এবং কি উপ আদর্শিক ঝুঁকি বুঝতে পেরেছো। তারপর ঝুঁকি ও ঝুঁকি প্রকারভেদ। ঝুঁকি পরিমাপের উদ্দেশ্যে, আচ্ছা উদ্দেশ্যটা কি, ঝুঁকি কেন পরিমাপ করা হয়, উদ্দেশ্যটা কি? আচ্ছা ফাইন। বিমা কোম্পানি ঝুঁকি পরিমাপের জন্য আর্থিক অঙ্ক ব্যবহার করে, অর্থাৎ ঝুঁকিকে আর্থিকভাবে প্রকাশ করে। তবে এর কতিপয় উদ্দেশ্য রয়েছে, নিচে তা বর্ণনা করা হলো। আচ্ছা, কি হয়েছে যে আমরা একটা আর্থিকভাবে এই ঝুঁকিগুলা পরিমাপ করলাম। কেন? যদি ক্ষতি হয় তাহলে কি আমি বললাম যে ভাই আপনার
বিল্ডিং ক্ষতি হয়েছে, আমি বিল্ডিং করে দেবো, আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দিলাম। যে এখন একজন কিছু হইলো, একটা বিল্ডিং ভাঙা পড়লো, ঠিক আছে, তখন আমি এটা ঝুঁকি পরিমাপ কীভাবে করব, ওই বিল্ডিংয়ের ভ্যালু কত, বর্তমান মার্কেট ভ্যালু কত, এটা আমি টাকায় কী করব, বা অর্থের অঙ্কে এটা কী করবো, আমি পরিমাপ করে নিব, ঠিক আছে। তারপর ঝুঁকি পরিমাপের উদ্দেশ্য হলো আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, এই যে আমি কত টাকা দিব। তারপর প্রিমিয়াম নির্ধারণ, যে আমি এই যে এটার ঝুঁকি নিতেছি, আমি এটার বিমা যে আমি করতেছি, আমি প্রতি মাসে কত টাকা করে নিব প্রিমিয়াম হিসাবে। তারপর ঝুঁকির শ্রেণীবিভাগ করা, যে এটা আসলে কোন ঝুঁকির মধ্যে পড়ে, আদর্শিক, উত্তম আদর্শিক নাকি উপ আদর্শিক, ঠিক আছে। তারপর এটা নৈবিত্তিক আছে, ঝুঁকি গ্রহণের বিনিময়ে মূল্যকে কি বলে, বিমা প্রিমিয়াম, যেটা আমরা একটু আগে দেখলাম, যে আমি কত টাকা প্রিমিয়াম হিসাবে নিব। তারপর যেটা আছে সেটা হলো বিমা ব্যবসায় কতিপয় নীতিমালার উপর ভিত্তি করে পরিচালিত হয়, এগুলোকে বিমার মৌলিক নীতিমালা বলে। এসব নীতির বাইরে গিয়ে বিমা ব্যবসা পরিচালনা করা যায় না। তো এই যে কয়েকটা নীতি থাকে, এই যে তোমার মধ্যে আমার মধ্যে যে একটা বিমার সম্পর্ক হবে, এটার জন্য একটা নীতি থাকবে, কিছু নীতি আছে, সেই নীতিগুলো আমরা একটু আলোচনা করে আসি। প্রথমে যেটা আছে সেটা হলো কি, বিমাযোগ্য স্বার্থের নীতি। আচ্ছা, বিমাযোগ্য স্বার্থের নীতি বলতে বোঝায় যে তুমি যে বিমা করতেছো, তুমি একটা ধরো তুমি তোমার সম্পদের উপরে বিমা করতেছো, এটা থেকে আসলে তোমার স্বার্থ আছে কি স্বার্থ নাই, তুমি অন্যজনের সম্পদের বিমা করতে পারবে না। তো অবশ্যই কি বিমাযোগ্য স্বার্থ বলতে বোঝায় যেই বিষয়টার উপর বা যেই বিষয়বস্তুর উপর তুমি বিমা করতেছো, ওটার উপর অবশ্যই তোমার স্বার্থ থাকা লাগবে, ঠিক আছে। ধরো তোমার একটা ঘড়ি আছে, এই ঘড়িটা তুমি কী করতে যাচ্ছ, বিমা করতে যাচ্ছ। এখন এটা তুমি রিয়েল ওনার, তো তুমি এটা কী করতে পারবে, এটার বিমা করতে পারবে। বাট যখন তুমি এটার মালিক না, তখন কিন্তু তুমি এটার বিমা করতে পারবে না। এটা দ্বারা বোঝায় কি বিমাযোগ্য স্বার্থ। তারপর যেটা আছে সেটা হলো কি, চূড়ান্ত বিশ্বাসের নীতি। এই নীতি অনুযায়ী বিমাকারী ও বিমা গ্রহীতা, আচ্ছা বিমাকারী বলতে বোঝায় প্রতিষ্ঠানকে, আর বিমা গ্রহীতা বলতে বোঝায় ব্যক্তিকে, ঠিক আছে। আচ্ছা, সরল বিশ্বাসে বিমা সংক্রান্ত সকল বিষয় একে অপরের কাছে কী করতে হবে, অকপটে উপস্থাপন করতে হবে। তার মানে কি, তুমি আবার উল্টাপাল্টা এমন কিছু তুমি হাইড করো না, যে দেখো তোমার বিল্ডিং যে কোনো মধ্যে ভেঙে যেতে পারে বা কিছু একটা সমস্যা আছে, তুমি এটা কি বলো নাই, ঠিক আছে। এটাকে বলা হয় কি চূড়ান্ত বিশ্বাস বা চূড়ান্ত সদ্বিশ্বাস। আচ্ছা, চূড়ান্ত সদ্বিশ্বাসের বানানটা লিখি, সদ্বিশ্বাস, ঠিক আছে। চূড়ান্ত বিশ্বাসের নীতি কি, যে তোমার সকল কিছু কি সরল মনে অকপটে তোমার এটা কি একজন আরেকজনকে বলতে হবে, ফাইন। তারপর হলো ক্ষতিপূরণের নীতি, যে এই নীতি অনুসরণের বিষয়বস্তু ক্ষতি হলে বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করবে। যে ক্ষতি হইল ওই পরিমাণ, মানে যতটুকু ক্ষতি হয়েছে, যতটুকু ক্ষতির জন্য বিমা করা হবে, ঠিক ততটুকুই ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। তোমার 5 তলা বিল্ডিংয়ের মধ্যে তুমি 3 তলার কী করছো, বিমা করছো, 5 তলা বিল্ডিংই ভেঙে পড়ছে, কিন্তু তোমার কি করতে হবে, এখানে ক্ষেত্রে বিমা কোম্পানি যেটা করবে সেটা হলো তোমার 3 তলারই ক্ষতিপূরণ দিবে, 2 তলারটা বাকি 2 তলারটা দিবে না। তো আশা করি বুঝতে পেরেছো যে ক্ষতিপূরণটা কি, যতটুকু ক্ষতি হবে ততটুকুর উপরেই বিমাটা কি করা হবে, ইম্পোজ করা হবে, ফাইন। তারপর যেটা আছে সেটা হলো প্রতিস্থাপনের নীতি। বিমা ব্যবসায় নিজস্ব একটি আইন রয়েছে। বিমার মূল উদ্দেশ্য হলো কোনো বিমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে তাকে ক্ষতিপূরণ পুষিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। তার মানে কি, যে আমার ক্ষতি হয়েছে, আবার কি আমি পূর্বের অবস্থা তাকে ফিরিয়ে আনতেছি। আচ্ছা, অর্থাৎ বিমার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া যায় না। আইনগতভাবে তাই কোনো ক্ষতি হওয়ার পর তা পূরণ করার পর অন্য কোনো উৎস থেকে বিমা গ্রহীতা তার কোনো অর্থ পাবে না। যেমন বিমা গ্রহীতার বিমাকৃত গাড়িটি দুর্ঘটনায় সম্পূর্ণ বাতিল হয়ে গেল, সেক্ষেত্রে বিমা কোম্পানি তাকে একটি নতুন গাড়ি দিল, কিন্তু ধ্বংসকৃত গাড়িটি বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তা বিমাকারী প্রতিষ্ঠান নিয়ে যাবে। এই যে তোমার গাড়ি, এটা কী হয়েছে, নষ্ট হয়ে গেছে, সরি ধরো অ্যাক্সিডেন্ট করছে, ঠিক আছে। এখন বিমাকারী প্রতিষ্ঠান তোমার একটা নতুন গাড়ি কিনে দিল, ঠিক আছে। এই যে নতুন গাড়ি, তোমাকে নতুন গাড়ি দিল। এখন এই গাড়িটা কী হয়ে যাবে, বিমাকারী প্রতিষ্ঠান নিয়ে যাবে, তারপর এটা বিক্রি করে যা পাবে ওটা কি বিমা কোম্পানি এটার অধিকার পাবে। এটা তারা কি প্রতিস্থাপনের নীতি বুঝিয়েছে। আচ্ছা, প্রতিস্থাপনের নীতি, ফাইন। তারপর আচ্ছা, প্রতিস্থাপনের নীতির আরেকটা নাম হলো স্থলাভিষিক্তকরণ নীতি।
ঠিক আছে। প্রতিস্থাপনের নীতির আরেকটা নাম কি? স্থলাভিষিক্তকরণ। আচ্ছা আমি লিখে দিই, স্থলাভিষিক্তকরণের নীতি। তার মানে তোমার এটা ক্ষতি হয়েছে, এটা কি বিমা কোম্পানি নিয়ে যাবে, তোমাকে ক্ষতিপূরণ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে সব কি তারা নিয়ে যাবে। তারপর নিকটতম কারণ, ক্ষতির নানা কারণ থাকতে পারে, এই নীতি অনুযায়ী বিমা দাবি পূরণের সময় নিকটতম কারণটি বিবেচনা করা হবে, দূরের কারণটি নয়। কোনো ক্ষতির সাথে একাধিক কারণ জড়িত থাকলে যে কারণটি নিকটতম সেটাই ক্ষতির কারণ বলে বিবেচনা করা হবে, তবে সেটা বিমাকৃত হতে হবে। ধরুন একটি জাহাজের সামুদ্রিক বিমা করা আছে, জাহাজটি যান্ত্রিক কারণে ডুবে গেল, এই জন্য বিমাকারী কোনো ক্ষতিপূরণ পাবে না, কারণ যান্ত্রিক কারণটি বিমা করা নেই। এটা তারা বুঝাইছে কি, দেখো মনে করো একটা লোক বাস দিয়ে যাচ্ছিল, ঠিক আছে। এখন বাস দিয়ে যাওয়ার সময় সে কী করছে, অ্যাক্সিডেন্ট করছে। ওকে, এখন অ্যাক্সিডেন্ট করার পর তাকে যখন হসপিটালে নেওয়া যায়, তখন কি হইলো, হসপিটালে নেওয়ার সময় ধরা পড়লো তার কি, তার ক্যান্সার হয়েছে। ফাইন, এখন তার নামে তো লাইফ ইন্স্যুরেন্স করা ছিল, তো লাইফ ইন্স্যুরেন্সে যাওয়ার সময় তারপর সামহাও লোকটা মারা যায়। মারা যাওয়ার পর লোকটা মারা যায় কিসের, অ্যাক্সিডেন্টে করার জন্য, বাট লোকটার ইন্স্যুরেন্স করা ছিল কি, ক্যান্সারের জন্য। তো এখন বলো এখানে নিকটতম কারণ কোনটা? নিকটতম কারণ হচ্ছে তোমার অ্যাক্সিডেন্ট। ফাইন, কারণ তোমার ক্যান্সারটা কিন্তু আগে ছিল, বাট ক্যান্সারের জন্য সে মরা নাই, সে মরছে কেন, অ্যাক্সিডেন্ট করার জন্য। আর অ্যাক্সিডেন্টের জন্য কি তার কোনো ধরনের কী ছিল না, বিমা করা ছিল না। ঠিক আছে, তো এখানে নিকটতম কারণ, মেইন কারণটাই হলো কি নিকটতম কারণ। তো তোমার নিকটতম কারণের ক্ষেত্রে তুমি বিমা করো নাই, তাহলে কি তুমি বিমা পাবা? অবশ্যই পাবা না। যদি ক্যান্সারে মারা যেত তাহলে কি, নিকটতম কারণ হতো ক্যান্সার, আর কি সে কী পাইতো, ক্যান্সারের জন্য বিমার টাকাটা পাইতো। ফাইন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর অবদানের নীতি, বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের নীতিকে কার্যকর করার জন্য অবদানের নীতি প্রয়োগ। আচ্ছা, এখানে আমরা আগে একটু দেখে আসি, কেমন, আমরা আগে উদাহরণটা দেখি, তাহলে আমাদের মধ্যে ইজি হবে। ধরুন মিস্টার জামান তার একটি বাড়ি অগ্নিবীমার জন্য 5 লাখ টাকা করে 3টি বিমা কোম্পানির নিকট বিমা করলো। অগ্নিকাণ্ডের ফলে 1 লাখ টাকার ক্ষতি হলো, সেক্ষেত্রে সকলে মিলে অনুপাতিক হারে 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে। আচ্ছা, আপনার একটা বাসা আছে, আপনি কি করছেন, আচ্ছা ঠিক আছে, আপনার একটা বাসা আছে, এটা পুরোটা ভেঙে গেছে, অ্যান্ড এটার জন্য আপনি কি 3 জনের সাথে কি করছেন, 3টা কোম্পানির সাথে ক্ষতিপূরণের চুক্তি করছেন। এখন ক্ষতি হয়েছে 3 লাখ টাকা। এখন আপনি হয়তো ভাবতেছেন যে ভাইয়া 3 লাখ টাকা কি এখন 3 জনই কি 3 লাখ টাকা করে দিবে? না, আপনার যত ক্ষতি হয়েছে ওই 3 জন মিলেমিশে ওই টাকাটা দিবে। ঠিক আছে, তাহলে এখানে অবদানের নীতি বলতে বোঝায় যে সবাই কি কন্ট্রিবিউট করবে, সবাই ফুল অ্যামাউন্ট দিবে না, সবাই কি কন্ট্রিবিউট করে অ্যামাউন্টটা ফুল করবে। সবাই 3 লাখ করে দিবে না, সবাই মিলে 3 লাখ দিবে। ঠিক আছে, এটা হলো মেন কথা। আচ্ছা ফাইন, তারপর হলো কোনটি স্থলাভিষিক্তকরণ নীতির আওতাভুক্ত, যে সম্পত্তির সম্পূর্ণ অংশের বিমা দাবি স্থানান্তর করতে হবে। ঠিক আছে, সম্পত্তির অবশিষ্ট অংশের মালিকানা কি করতে হবে। আচ্ছা সরি, এখানে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। বলা আছে স্থলাভিষিক্তকরণ নীতির আওতাভুক্ত কি, সম্পত্তির অবশিষ্ট অংশ মালিকানা স্থানান্তর করতে হবে নাকি বিমা সম্পূর্ণ সত্ত্ব স্থানান্তর করতে হবে, সম্পূর্ণ বিমা দাবির অধিকার স্থানান্তর করতে হবে, সম্পত্তির সম্পূর্ণ অংশের বিমা দাবি আচ্ছা সরি, এটা হবে না, অ্যান্সার হবে কি এটা, যে আপনার অবশিষ্ট যে অংশ আছে বাঁচার পরে সেই পুরোটা কি করতে হবে, স্থানান্তর করতে হবে। ফাইন, তারপর বিমা বৈশিষ্ট্য, বিমা হলো এক ধরনের চুক্তি, বিমার ক্ষেত্রে বিমা গ্রহীতা বিমাকারীকে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে যে ঝুঁকি স্থানান্তর করে, মূলত সেটি হলো কি বিমা চুক্তি। তো যে চুক্তিতে কি আমি একটা নির্দিষ্ট প্রিমিয়াম দিব, এই অঙ্গীকারে আমি কি করলাম, তার সাথে চুক্তিবদ্ধ হলাম, এটাকে বলা হয় কি চুক্তি। তারপর আমরা জানি যে বিমা চুক্তির বৈশিষ্ট্য হলো কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন 2টি পক্ষ, বিমায় কি 2টি পক্ষ থাকতে হবে, একটা হলো বিমাকারী আর একটা হলো কি বিমা গ্রহীতা। তারপর
বৈধ চুক্তি হতে হবে, এটা অবশ্যই কি আইনের দৃষ্টিতে বৈধ হতে হবে, অবৈধ কোনো কিছুই কি বিমা চুক্তির মধ্যে পড়বে না। তারপর এটা অবশ্যই কি লিখিত চুক্তি হতে হবে, মৌখিক কোনো চুক্তি কি আপনার ভ্যালিড না। তারপর অনিশ্চিত চুক্তি, যে অনিশ্চয়তার জন্যই কিন্তু আমি বিমাটা করতেছি, যে আমি নিশ্চিত না যে ওইটা আমার ভাঙ্গা পড়বে, কিছু একটা হবে, বাট আমি কি অনিশ্চিত হয়ে কি ওইটা কি করতেছি, আমি বিমা করতেছি। আমি যদি জানি যে ওটা ভাঙ্গা পড়বে তাহলে কি ওইখানে আমি ইনভেস্ট করবো? কখনোই না। তাহলে আমি অনিশ্চিত থাকি, সেটার উপরে কি আমি সেটা চুক্তি করি। প্রিমিয়াম মানে কি, এই যে বিমা গ্রহীতা যে অ্যামাউন্টটা প্রতি মাসে মাসে বা ওটার এগেনস্টে যে দিবে, ক্ষতির এগেনস্টে চুক্তির এগেনস্টে যে দিবে, সেটাই হলো কি প্রিমিয়াম। তারপর বিমাযোগ্য স্বার্থ, আমরা জানি কি ওটার বিমাযোগ্য স্বার্থ থাকতে হবে। তারপর ক্ষতিপূরণের চুক্তি, যে আমার ক্ষতি হলে ক্ষতিপূরণ করতে হবে, সেটা চুক্তি। তারপর চূড়ান্ত বিশ্বাস, যে একজন আরেকজনের উপর কি বিশ্বাস করে সকল ধরনের ডকুমেন্ট, সকল ধরনের কি তথ্য অকপটে দিয়ে দিবে। তারপর আছে এই বৈশিষ্ট্য ছাড়াও কতিপয় উপাদান আছে। এবার আসুন এর মূল উপাদানগুলো জেনে নিই। এগুলো কি বিমা চুক্তির সাধারণ শর্ত বলা হয়। বিমা চুক্তির উপাদানসমূহ, এগুলো কি সাধারণ শর্ত, বিমা চুক্তির সাধারণ শর্ত বা উপাদানসমূহ নিচে আলোচনা করা হলো। তো প্রথমে যেটা আছে সেটা হলো কি একাধিক পক্ষ। যে কোনো পক্ষের ক্ষেত্রে কমপক্ষে দুটি থাকতে হবে, বা এরপরে কি একাধিক পক্ষ থাকতে পারে। তারপর প্রস্তাব, বিমা চুক্তি একটি চুক্তি, ভালো জানলাম আমরা। সুতরাং বিমার ক্ষেত্রেও প্রস্তাব থাকতে হবে। এক্ষেত্রে বিমা গ্রহীতা বিমাকারীর কাছে প্রস্তাব দিয়ে থাকে। তাহলে কে প্রস্তাব দিয়ে থাকে? বিমা গ্রহীতা বিমাকারীর কাছে প্রস্তাব দিয়ে থাকে, যে ভাই আমি এই সম্পদের ওপর বিমা করব। ফাইন। তো এবার স্বীকৃতি, যে পক্ষকে প্রস্তাব করা হয় সেই পক্ষ যদি বিনা শর্তে প্রস্তাব গ্রহণ করে তবে তাকে স্বীকৃতি বলা হয়। তার মানে কি এক পক্ষ কি করতেছে, যে পক্ষ যদি বিনা শর্তে প্রস্তাব গ্রহণ করে তবে একজন প্রস্তাব পাঠাইলো আর একজন প্রস্তাব গ্রহণ করলো। এখন তুমি তোমার আব্বুরে প্রস্তাব দিলা যে আব্বু আমার 1000 টাকা লাগবে, তিনি প্রস্তাব কি করলেন, প্রস্তাবটা কি করছে, অ্যাকসেপ্ট করছে। তাহলে তোমাদের মধ্যে কি হয়ে গেছে, তাহলে তোমাদের মধ্যে স্বীকৃতি পাওয়া গেছে, যে আঙ্কেল স্বীকৃতি প্রদান করছে। ফাইন। তারপর সম্মতি, চুক্তির উদ্দেশ্যে উভয় পক্ষ কোনো কিছু করা বা না করার জন্য যে ঐক্যমত পোষণ করে, যে এটা হবে, ওকে হবে, দুইজনের সম্মতি প্রকাশ করলাম, এটা হবে না, না হবে না, দুইজনের সম্মতি প্রকাশ করলাম, তো সেটাকে বলা হয় কি সম্মতি, দুইজনে অ্যাগ্রি করতেছি। তারপর আইনগত সম্পর্ক, অবশ্যই কি সেটা আইনগত হতে হবে। আইনগত না হলে কি, ধরো তুমি ভুল করলা, সে টাকা না দিয়ে চলে গেল, এখন তুমি যদি বলো যে আমি আপনার নামে কেস করবো, তো তোমার কেউ কেসটা নিবে, কারণ কি এখানে আইনগত কোনো সম্পর্কই ছিল না, তাহলে কেসটা নিবে কেন? ঠিক আছে। তারপর আইন উদ্দেশ্য, বিমা চুক্তির ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী বৈধ হতে হবে, অবৈধ উদ্দেশ্য থাকলে চুক্তি বাতিল। যদি যে ভাবে যে ফ্রডগিরি করবে, প্রিমিয়াম নিয়ে চলে যাবে, এই ধরনের যদি উদ্দেশ্য থাকে তাহলে কি সেটা আইনানুগ হবে না। তারপর চুক্তি সম্পাদনের যোগ্যতা, অবশ্যই কি যোগ্যতা যেগুলো থাকে, যেমন নাবালক, পাগল, দেউলিয়া, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি বা আইনগত দ্বারা নিষিদ্ধ ব্যক্তি, এরা কি চুক্তি করতে পারবে না। তারপর স্বাধীন সায়, বল প্রয়োগ, অনুচিত প্রভাব, মিথ্যা বর্ণনা বা প্রতারণার মাধ্যমে সায় আদায় করে বিমা চুক্তি করা যাবে না। মানে মিথ্যা নাটক সাজায় কি বিমা আদায় করা যাবে না, এটাকে বলা কি স্বাধীন সায়। তারপর নির্দিষ্টতা বা নিশ্চয়তা, বিমা চুক্তির ক্ষেত্রে উদ্দেশ্যের বাইরে চুক্তি সম্পাদন করা যাবে না, যে উদ্দেশ্যে বিমা করা হয় তার বাইরে করার সুযোগ নেই। তার মানে কি এটা নির্দিষ্ট হতে হবে এবং নিশ্চয়তার মধ্যে থাকতে হবে। যেমন এখানে বলছে যে বাইরের কিছু থাকবে না, তার মানে কি এটা অবশ্যই কি নির্দিষ্ট নিয়মের আন্ডারে থাকতে হবে। তারপর লিখিত, আমরা এটা জানি যে লিখিত থাকতে হবে। বিমা চুক্তির বিশেষ উপাদানসমূহ, বিমা চুক্তির বিশেষ উপাদানগুলো নিচে বর্ণনা করা হলো। প্রথম হলো কি বিমাযোগ্য স্বার্থ, এটা আমরা অলরেডি পড়ছি। চূড়ান্ত বিশ্বাস, এটাও পড়ছি। তারপর ক্ষতিপূরণ, এটাও আমরা পড়েছি। স্থলাভিষিক্তকরণ, এটা হলো কি যে বিষয়বস্তু ক্ষতি হলে বিমা কোম্পানি তাকে পূর্বের অবস্থায় এনে দিবে, এটাকে স্থলাভিষিক্তকরণ বলে, যা বিমা চুক্তির অপরিহার্য অংশ। পূর্বের অবস্থায় এনে দেবে মানে কি, তোমার গাড়ি নষ্ট হয়ে গেছে বা গাড়ি ভেঙে গেছে, তোমার নতুন গাড়ি আমি গিফট করব,
গিফট না সরি নতুন গাড়ি আমি প্রদান করব। আর যে ভাঙা গেল এই গাড়িটা কি বিমা কোম্পানি নিয়ে যাবে। এখন বিমা কোম্পানিটা যা ইচ্ছা তা করুক, বিক্রি করবে না করবে এটা কি তার ব্যাপার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর নিকটতম কারণ আমরা আলোচনা করেছি। নিকটতম কারণগুলো কী কী, যে কারণে অ্যাকচুয়ালি কারণ মানে আমার ক্ষতিটা হয়েছে, ঠিক আছে, যে কারণ অ্যাকচুয়ালি কী করছে ক্ষতিটা করছে ওইটার একমাত্র কারণ। ওই যে আমরা ক্যান্সার পেশেন্টের কথা বললাম যে লোকটা অ্যাক্সিডেন্টে মারা গেল, বাট হি ওয়াজ এ ক্যান্সার পেশেন্ট, বাট সেই ইনস্যুর করছিল কিসের উপর, ক্যান্সারের উপর। বাট এখন কি হয়েছে, মারা গেছে কিসে, মারা গেছে হইলো অ্যাক্সিডেন্টে। তাহলে আমরা কি এটা বলতে পারবো যে নিকটতম কারণ অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, নিকটতম কারণ অ্যাক্সিডেন্ট, বাট বিমা করছিল কিসের উপর, বিমা করছিল ক্যান্সারের উপর। তাহলে কি আমরা বলতে পারবো যে সে বিমা টাকা পাবে? অবশ্যই পাবে না। আর্থিক নির্ধারণযোগ্য ক্ষতি হওয়ার সম্ভাবনাকে কি বলে? আর্থিক নির্ধারণযোগ্য ক্ষতি হওয়ার সম্ভাবনাকে বলা হয় কি ঝুঁকি, ঠিক আছে। আচ্ছা, সাধারণত বিমা দুই ধরনের, একটি হলো জীবন বিমা আর একটি হলো জেনারেল বা সাধারণ বিমা। আচ্ছা, জীবন বিমা হলো যে এই ধরনের বিমার বিষয়বস্তু হলো মানুষের জীবন, সুতরাং যে বিমার বিষয়বস্তু মানুষের জীবন তাকে এক কথায় জীবন বিমা বলে। যে মানুষের জীবন নিয়ে যে বিমাটা হয়ে থাকে সেটা, যেমন মনে করো একটা ফ্যামিলির একমাত্র যে কি বলে একমাত্র উপার্জনকারী ব্যক্তি, তার ব্যাপারে সে যদি মারা যায় তাহলে এই ফ্যামিলিটা অচল হয়ে যেতে পারে। তো এই জন্য ভদ্রলোক কী করলো, তার নামে বিমা করে রাখলো যে সে যদি মারা যায় তাহলে একটা অ্যামাউন্ট যেন এই কি তার ফ্যামিলিটা পায়। এটাকে বলা হয় কি জীবন বিমা। আর এর বাদে যে বিমাগুলো আছে যেমন নৌ বিমা, অগ্নি বিমা, দায় বিমা, এগুলো কি সাধারণ বিমার আওতাভুক্ত। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জীবন বিমা কি এবং সাধারণ বিমা কি। আচ্ছা, এখন যদি তোমার ফুল লাইফের জন্য তুমি বিমা করো তাহলে সেটা কী হবে? সাধারণ বিমা, রাইট। এখন এইগুলা বাদে তুমি তোমার কোম্পানির একটা নৌকার করতেছো, নৌকা বা একটা জাহাজের বিমা করতেছো, তাহলে সেটা কী হবে? সাধারণ বিমা। গট ইট? আচ্ছা, ফাইন, আশা করি বুঝতে পেরেছো। তারপর এবার আসুন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বিমাকে শ্রেণীবিন্যাস করি, যে ব্যবসা আসলে কীভাবে। সম্পত্তি বিমা মানে কি, কোনো সম্পত্তির ওপর বিমা করলে যেটা হয় সেটা হলো কি সম্পত্তি বিমা। আচ্ছা, এটা হলো দুই ধরনের, এটা হলো নৌ বিমা ও অগ্নি বিমা। এছাড়াও আরও কিছু বিমা রয়েছে যেগুলো আমরা অন্যান্য বিমার যেগুলো হলো কি অন্যান্য বিমার আওতাভুক্ত। নৌ বিমা হলো নৌপথে পণ্য পরিবহনের সময় আমার যে কাঁচামালগুলো থাকে বা যে জাহাজ আছে সেগুলোর উপর যে আমি বিমা করবো সেগুলো কি নৌ বিমা। আর অগ্নি বিমা হলো কি যে আগুন লেগে আমার পণ্য বিনষ্ট হতে পারে বা আমার বিল্ডিং নষ্ট হয়ে যেতে পারে, সেগুলোর উপরে আমি যে বিমাটা করবো সেটা হলো কি অগ্নি বিমা। ফাইন। আচ্ছা, তারপর হলো আছে বিবিধ বিমা। পণ্য, যন্ত্রপাতি, আসবাবপত্র, যানবাহন ইত্যাদি দুর্ঘটনায় কবলে পড়লে ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে বিমা করা হয় সেগুলোকে বলা হয় কি বিবিধ বিমা। তবে বিবিধ যে জিনিসপত্র আছে যে ওইগুলোর উপর যে আমি বিমা করলাম তাহলে সেটা কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে বিবিধ বিমা। তারপর দায় বিমা হলো বিমা চুক্তি অনুযায়ী সম্পদের বা ব্যক্তিগত দুর্ঘটনা বা মৃত্যুর জন্য ক্ষতিকর দায় পূরণ। আচ্ছা, এখন দায় বিমা বলতে কী বোঝায় এটা আমরা সহজভাবে দেখি, আমরা পড়লাম। এখন ধরো তোমার একজন লোক আছে যার থেকে তুমি টাকা পাও, ফাইন। এখন ওই লোক যদি মারা যায় তাহলে তোমার টাকার কী হবে? তো এই জন্য কি তুমি ওই লোকটার কী করছো, ওই লোকটার উপর তুমি বিমা করে রাখছো, ঠিক আছে, যেন ওই লোকটা মারা যায় তাহলে তুমি কি ওই বিমার টাকাটা পাওয়া। তারপর দেখে আসি নেক্সট টপিক কী। তোমার নেক্সট টপিক হলো, আচ্ছা নেক্সট টপিক নেই, আমাদের একটা বহু নির্বাচনী আছে। তো বরাবরের মতন এবারও আরেকটি নৈবেদিক, এই জন্য তোমরা 20 সেকেন্ড সময় পাচ্ছ, এখন এটার অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, ফাইন। তো প্রশ্নটা আমি পড়ে নিই। বিমা চুক্তিতে কয়টি পক্ষ থাকে? আচ্ছা, আমরা যখন অধ্যায়টা শুরু করেছিলাম তখনই কিন্তু আমরা জেনেছিলাম যে আসলে কয়টা পক্ষ থাকে। কি থাকে? বিমা গ্রহীতা এবং বিমাকারী প্রতিষ্ঠান। তাহলে কয়টা হচ্ছে আমার এখানে? 2টা। তাহলে সঠিক উত্তর কি 2টা। ফাইন। আচ্ছা, তারপর আচ্ছা, যে বিমা ব্যবসায় বাংলাদেশের প্রেক্ষিতে মানে আমরা এতক্ষণ বিমা কিভাবে এত দূর আসলো, কিভাবে কি হলো সেগুলো জেনে নিলাম। এবার বাংলাদেশের প্রেক্ষিতে আসলে বিমা ব্যবসাটা কতটা জনপ্রিয় বা কি অবস্থা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন স্বাধীনতার পর বাংলাদেশের সব বিমা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে জীবন বীমা কর্পোরেশন
এবং সাধারণ বীমা কর্পোরেশনের 2টি প্রতিষ্ঠান অধীনে নিয়ে আসা হয়। তাহলে কয়টা প্রতিষ্ঠান? 2টা। কি বীমা প্রতিষ্ঠান কি সরি জীবন বীমা আর এটা হলো সাধারণ বীমা কর্পোরেশন। আচ্ছা, এই 2টি সংস্থা মূলত এই দেশের বীমা ব্যবসায় নিয়ন্ত্রণ করতে থাকে এবং বাংলাদেশের বীমা ব্যবসায় নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে 2010 সালে বীমা আইনে যে কর্তৃপক্ষ গঠনের কথা বলা হয়েছে তার নাম বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তাহলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কত সালে? 2010 সালে। ঠিক আছে, আমাদের নামটা কি? বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কত সালে? 2010 সালে। ফাইন। আচ্ছা, তাহলে আমরা আবার দেখি কত সাল। মাত্রই দেখলাম 2010 সালে কার্যকর হয়েছিল। আচ্ছা, আসলে তোমাদের কাছে ভালো লাগতেছে ব্যাপারগুলো যে আমরা রিলেটেড এই ব্যাপারগুলোর সাথে এগুলো যখন আমরা পড়ি তখন কিন্তু ব্যাপারটা আরও মজা লাগে, তাই না? তো দেখো, তোমরা যদি আস্তে আস্তে একটা ক্লাস মনোযোগ দিয়ে করো, ফার্স্ট ক্লাস তোমরা ইজিলি বুঝতে পারবে। এখানে একটা কোশ্চেন আছে আমার পিছে, তোমরা অলরেডি কোশ্চেনটা পড়ে ফেলছো, আমি তোমাদের আর একটু পড়ার সুযোগ দিলাম। তো তোমাদের কাজ হলো এই 2টা প্রশ্নের উত্তর বের করা। ঠিক আছে, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটি করার জন্য। দেখা হবে নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ।